আমরা সবাই হাড়ে হাড়ে বুঝতে পারছি যে বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে সামরিক সক্ষমতার বিকল্প নেই। আমরা জানি যে বেশ অনেকদিন ধরে বাংলাদেশ ফাইটার জেট ক্রয়ের বিষয়ে বিভিন্ন দেশের সাথে চুক্তি করতে চাচ্ছে। বেশ অনেকগুলো কারণে চাইলেও ফাইটার জেট চুক্তি অত সহজে করা সম্ভব না। আমরা বাংলাদেশের জেট-এনসি ক্রয় নিয়ে ভিডিও করেছি এবং বিভিন্ন মিডিয়া অনেকগুলো ভিডিও প্রচার করেছে এ বিষয়ে। অবশেষে উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছিল যে বাংলাদেশের সাথে চায়নার $2.2 বিলিয়ন 20টি জেট-এনসির চুক্তি সম্পন্ন হয়েছে। সম্প্রতি বাংলাদেশের এয়ারফোর্সের প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের পাকিস্তান ভ্রমণে উভয় পক্ষের ভিতরে দুই দেশের এয়ারফোর্সের উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর ভিতরে উঠে আসে পাকিস্তানের ফাইটার জেট JF-17 থান্ডারের বিষয়টি, যার কারণে অনেক মিডিয়া বাংলাদেশ পাকিস্তান JF-17 থান্ডার চুক্তির বিষয়টি তুলে ধরছে। এমনকি আল জাজিরার মতো নিউজ চ্যানেল এ বিষয়ে নিউজ প্রকাশ করেছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পাকিস্তানের JF-17 থান্ডারের সক্ষমতা কতটুকু এবং বাংলাদেশ কি আসলেই JF-17 থান্ডার কিনতে যাচ্ছে কিনা, আর যদি কিনেও তাহলে এটি কতটুকু ব্যাকআপ দিতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীকে, এবং জে-10সি এবং JF-17 থান্ডার এই বিমান দুটির পার্থক্য কি। চলুন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 6ই জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তান ভ্রমণ করেন। পাকিস্তান ভ্রমণে তিনি পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিন্ধুয়ের সাথে বৈঠক করেন। আইএসপিআর এবং আল জাজিরার মতে হাসান মাহমুদ খান পাকিস্তানের কাছ থেকে পাকিস্তানের যে পাইলটদের দক্ষতা, সে দক্ষতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের পাইলটদের দক্ষতা বৃদ্ধি করতে চান এবং পাকিস্তানের যে এয়ার ডিফেন্স বা এয়ারফোর্সের যে সার্ভেইলেন্স সিস্টেম বা রাডার সিস্টেম, সেই সার্ভেইলেন্স বা রাডার সিস্টেমকে বাংলাদেশে আনতে চান এবং তিনি বিশ্বাস করেন পাকিস্তানের এই সার্ভেইলেন্স সিস্টেম বা রাডার সিস্টেম বাংলাদেশের সার্ভেইলেন্সকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাবে এবং এমন কথা তিনি ব্যক্ত করেন। এই বৈঠকে বাংলাদেশ এবং পাকিস্তানের ভিতরে সুপার মোশাক লাইটওয়েট ট্রেনিং ফাইটার নিয়ে একটি চুক্তি সম্পন্ন হয়েছে। পাকিস্তান বাংলাদেশকে সুপার মোশাক লাইটওয়েট পাইলট ট্রেনিং জেট খুবই কম সময়ের ভেতরে হস্তান্তর করবে বলে এমন একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা বাংলাদেশের নাংচাং PT-6 এর বিকল্প বা সহায়ক হিসেবে কাজ করতে পারে এখানে। এই সুপার মোশাক লাইট পাইলট ট্রেনিং জেটটি আজারবাইজান, তুরস্ক, ইরান, ইরাক সহ আরও অন্যান্য দেশ ব্যবহার করছে। সবচেয়ে যে জিনিসটি এই বৈঠকের আলোচ্য বিষয় হয়ে উঠে এসেছে সেটি হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে JF-17 থান্ডার ক্রয় করার বিষয়টি, বা একটি চুক্তি হতে পারে এমন একটি বিষয়। এখন চলুন আলোচনা করা যাক JF-17 থান্ডার ফাইটার জেটটি বা এয়ারক্রাফটটি কোন কোন দেশ ক্রয় করেছে বা কোন কোন দেশ ক্রয় করতে চায় এবং কী ধরনের সার্ভিস প্রদান করতে সক্ষম এই ফাইটার জেটটি, এবং অন্যান্য যে ফাইটার জেটগুলির সাথে সমতুল্য হতে পারে এই ফাইটার জেটটি, সেই ফাইটার জেটগুলির সক্ষমতা বা শক্তিমত্তার সাথে এই JF-17 থান্ডারের সক্ষমতা বা শক্তিমত্তার পার্থক্য নিয়ে চলুন আলোচনা করা যাক। সম্প্রতি লিবিয়ার খলিফা হাফতারের সরকারের সাথে পাকিস্তানের এই JF-17 থান্ডার ফাইটার জেটটি নিয়ে প্রায় $4 বিলিয়ন একটি চুক্তি সম্পন্ন হয়েছে। সেখানে উল্লেখিত হয়েছে যে 1 ডজনের বেশি ফাইটার জেট তারা ক্রয় করতে যাচ্ছে পাকিস্তানের কাছ থেকে। সৌদির সাথেও এই ফাইটার জেটটি নিয়ে একটি চুক্তি হতে যাচ্ছে। সৌদি পাকিস্তান চুক্তিটি হচ্ছে এমন একটি চুক্তি যেটি সৌদির সাথে পাকিস্তানের $2 বিলিয়ন থাকা ঋণ, সেটি পাকিস্তান এই JF-17 থান্ডার ফাইটার জেটের মাধ্যমে পূরণ করতে যাচ্ছে। আবার ইতোমধ্যে মায়ানমার, আজারবাইজান এবং নাইজেরিয়া এই ফাইটার জেটটি ক্রয় করেছে। এখন আসি এই ফাইটার জেটটির শক্তিমত্তা নিয়ে। JF-17 থান্ডার ফাইটার জেট সব ধরনের কন্ডিশনে অপারেট করতে সক্ষম। এটির ম্যানুফ্যাকচার কোম্পানি হচ্ছে পাকিস্তানের PAC, পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স, ও চায়নার চেংদু এয়ারক্রাফট, যারা কিনা জেট-এনসি এর ম্যানুফ্যাকচারার। পাকিস্তান এবং চায়না 1990-এর দশকে একটি সম্মিলিতভাবে বা জয়েন্ট ভিশন হাতে নেয় এবং 2000 সালের শুরুতে PAC কামরা স্থাপিত হয়, যা পাকিস্তানের পাঞ্জাব রাজ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে মাত্র 80 কিলোমিটার দূরে অবস্থিত। এবং পাকিস্তানের এই JF-17 থান্ডার প্রকল্পে কাজ করা একজন রিটায়ার্ড এয়ারফোর্স কর্মী বলেন যে এই ফাইটার জেটটির 58% পাকিস্তানে তৈরি এবং 42% চায়নায় তৈরি। তার ভাষ্যমতে ফাইটার জেটটির সামনের কাঠামো পাকিস্তান তৈরি করেছে এবং মধ্যবর্তী ও পিছনের কাঠামো চায়না তৈরি করেছে। আর এই ফাইটার জেটটিতে রাশিয়ান ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এই ফাইটার জেটটিতে ব্রিটিশ ম্যানুফ্যাকচারকৃত মার্টিন বেকারের সিট ব্যবহার করা হয়েছে। কিন্তু সবকিছু অ্যাসেম্বল করা হয় পাকিস্তানে। এই ফাইটার জেটটি প্রথম ব্লকের মধ্য দিয়ে সামনে আসে 2007 সালে এবং 2009 সালে ব্লক 1 এর মার্কেট ভার্সন সামনে আসে। 2020 সালে এই ফাইটার জেটটির ব্লক 3 সার্ভিসে আসে, যা হচ্ছে এই ফাইটার জেটটির সবচেয়ে আপডেটেড ভার্সন। এবং বাংলাদেশ পাকিস্তানের ভিতরে যে ভার্সনটির বিষয়ে কথা হয়েছে সেটি হচ্ছে এই আপডেটেড ভার্সনটি। এই ফাইটার জেটটি আসার আগে পাকিস্তান ফ্রান্সের ডাসাল্ট মিরাজ 3,
মিরাজ 5 এবং চায়নার J7 বা F7 ফাইটার জেট ব্যবহার করত এবং এগুলোর উপর নির্ভরশীল ছিল পাকিস্তান। বর্তমানে বাংলাদেশ 36টি F7 বা J7 এর উপর নির্ভরশীল, আমরা সেটি জানি। আমরা জানি এই F7 বা J7 ক্র্যাশও করেছে বাংলাদেশে এবং ক্র্যাশ করে কতগুলো শিশু নিহত হলো। আমরা এটা খুব ভালোভাবেই দেখেছি। পাকিস্তান তাদের এয়ারফোর্সের এই পুরানো ফাইটার জেটগুলি মিরাজ 3, মিরাজ 5 এবং চাইনিজ J7 বা F7 গুলিকে প্রায় 150টি JF-17 থান্ডার দিয়ে প্রতিস্থাপন করেছে, যার মাধ্যমে পাকিস্তানের লাইট ফাইটার জেটের যে চাহিদা, সেই চাহিদাটি এখন বর্তমানে তারা নিজেরাই পূরণ করছে। শুধু তারা নিজেরাই পূরণ করছে না, এটা পূরণ করেও তারা অন্যান্য দেশের চাহিদা মেটাচ্ছে। এই JF-17 থান্ডার ফাইটার জেটটি একটি 4.5 জেনারেশন ফাইটার জেটের সমতুল্য সক্ষমতার একটি ফাইটার জেট। এটির এয়ার টু এয়ার, এয়ার টু সারফেস কম্ব্যাট ক্যাপাবিলিটি রয়েছে। এটিতে এইশা রাডার সিস্টেম ব্যবহার করা হয়েছে। এটিতে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ইন্টিগ্রেট করা হয়েছে এবং এটির ভিজুয়াল রেঞ্জের বাইরে গিয়ে আক্রমণ করতে সক্ষম একটি ফাইটার জেট। এইশা রাডার এই বিমানটিকে একই সাথে ভিজুয়াল রেঞ্জের বাইরে গিয়ে আক্রমণের পাশাপাশি মাল্টি টার্গেট একসাথে লক করতে সক্ষমতা প্রদান করে। এটির রয়েছে হাই অ্যাজাইলিং এবং ম্যানুভারিং ক্ষমতা। খুব কম উচ্চতায় এটি অ্যাজাইলিং করে ডগফাইট দিতে সক্ষম। এটি একটি সিঙ্গেল ইঞ্জিন ফাইটার জেট। এটির সর্বোচ্চ গতি ম্যাক 1.6 থেকে 1.8। এটির কমব্যাট রেঞ্জ 1300 থেকে 1500 কিলোমিটার। এটি 3.5 থেকে 4 টন পেলোড বহন করতে সক্ষম। এই বিমানটি কোনো পঞ্চম প্রজন্মের ফাইটার জেট নয়, অর্থাৎ এটি স্টেলথ সক্ষমতা সম্পন্ন নয়। এই বিমানটিকে আমরা যদি আমেরিকার F-35, চায়নার J-35, আমেরিকার F-22, রাশিয়ার Su-57 এর সাথে তুলনা করি, তাহলে আমাদের ভুল হবে। এটিকে যদি আমরা F-16 অথবা ইউরোফাইটার টাইফুন, তেজাস এবং চায়নার J-10C এর সাথে তুলনা করি, তাহলে এর রাডার ক্রস সেকশন মোটামুটি ভালো বলা যায়। এটির রাডার ক্রস সেকশন 1.5 থেকে 3.5 মিটার স্কোয়ার। আপনাদের বোঝার সুবিধার্থে আমি জাস্ট একটু বলে রাখি যে F-35 এর রাডার ক্রস সেকশন কত। F-35 এর রাডার ক্রস সেকশন হচ্ছে 0.001 মিটার স্কোয়ার, অর্থাৎ রাডারে F-35 বলতে গেলে দেখাই যায় না। আবার J-17 থেকে J-10C এর রাডার ক্রস সেকশন কম, আনুমানিক 1 থেকে 2 মিটার স্কোয়ার। আর ভারতের ডাসাল্ট রাফায়েলের রাডার ক্রস সেকশন হচ্ছে 0.5 টু 2 মিটার স্কোয়ার। এখন কথা হলো, রাডার ক্রস সেকশন নিয়ে আমি এত কথা বলছি কেন? আমেরিকা ইরানে আক্রমণের সময় ইরান বুঝতেই পারেনি যে ইরানে আমেরিকা আক্রমণ চালাচ্ছে। তো এটি সম্ভব হয় এই রাডার ক্রস সেকশন বা স্টেলথ টেকনোলজির কারণে। এখন চলুন দেখি J-10Cর সাথে এই JF-17 এর পার্থক্য কী। কেন J-10Cর কথা বলছি এখানে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশ ইতোমধ্যে অলরেডি 20টি J-10C কিনতে যাচ্ছে। তাহলে আবার এই ফাইটার জেটের বিষয়ে কথা আসছে কেন? এই জন্য আমি এখানে J-10Cর সাথে তুলনার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি। J-10C JF-17 থান্ডার ফাইটার জেটটির চেয়ে একটি ভারী ফাইটার জেট। J-10C JF-17 এর চেয়ে বেশি পেলোড বহন করতে সক্ষম। এটি প্রায় 6 টন পেলোড বহন করতে সক্ষম। এখানে আরেকটি বিষয় আনা জরুরি, সেটি হচ্ছে খরচের বিষয়টি। JF-17 এর দাম J-10C এর তুলনায় অর্ধেক বলতে গেলে চলে। যেখানে একটি J-10Cর দাম প্রায় $60 মিলিয়ন, সেখানে একটি JF-17 থান্ডারের দাম হচ্ছে $25 থেকে $30 মিলিয়ন। J-10C এবং JF-17 থান্ডার একসাথে ব্যবহারে একটি সুবিধা রয়েছে। সেটি হচ্ছে এগুলির রাডার সিস্টেম একই ধরনের এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম একই ধরনের, যার কারণে এই ফাইটার জেটগুলি যদি একসাথে ওড়ানো হয় তাহলে দুইটি ফাইটার জেটের ভিতরে ইন্টিগ্রেশন এবং কমিউনিকেশন করা সহজ হবে। আমি যদি ভারতের ডাসাল্ট রাফায়েলের কথা এখানে আনি, তাহলে ভারতের ডাসাল্ট রাফায়েল কিন্তু এই JF-17 থান্ডার এবং J-10C এর কাছে পরাস্ত হয়েছিল। আমরা সবাই জানি সেটি। এখানে বলে রাখা উল্লেখ্য যে J-10C এর চেয়ে ডাসাল্ট রাফায়েলের সক্ষমতা অনেক বেশি এবং খরচেও অনেক বেশি। তারপরেও পরাস্ত হয়েছিল শুধুমাত্র কমিউনিকেশন সিস্টেম বা রাডার সিস্টেম এবং এটির ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমগুলির সঠিক ইন্টিগ্রেশনের অভাবের কারণে। ভারতের রাডার সিস্টেম বা ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের সাথে ফাইটার জেটগুলি সঠিকভাবে ইন্টিগ্রেট করতে না পারার কারণে, যেটি পাকিস্তান করতে সক্ষম হয়েছিল। হয়তো এই ফাইটার জেটটি ভারতের টুইন ইঞ্জিন ডাসাল্ট রাফায়েলের সমতুল্য নয়, কিন্তু বাংলাদেশের F-7 বা J-7 এর যে ঘাটতি হতে যাচ্ছে, অর্থাৎ যে 36টি F-7 বা J-7 বাংলাদেশ অবসরে পাঠাতে যাচ্ছে, সেই 36টি F-7 বা J-7 এর জায়গা এই ফাইটার জেটগুলি পূরণ করতে পারে এবং এটি হতে পারে বেস্ট সাবস্টিটিউশন। আর J-10C গুলো হতে যাচ্ছে বাংলাদেশের জন্য মেইন খেলোয়াড়। আমরা আরও জানি যে বাংলাদেশ বিমান বাহিনী সম্প্রতি ইতালির লিওনার্দো এসপিও কোম্পানির সাথে ইউরোফাইটার টাইফুন নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সেখানে উভয় পক্ষের ভেতরে একটি মেমোরেন্ডাম চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পরবর্তীতে এই লিওনার্দো এসপিও বাংলাদেশকে ইউরোফাইটার টাইফুন প্রদান করবে, যেটি কিনা হতে যাচ্ছে ভারতের ডাসাল্ট রাফায়েলের জবাবদাতা। এখন অনেকেই বলবেন যে তুরস্কের কান কেন না?
তুরস্কের কানের প্রপারলি মার্কেটে আসতে এখনও 5 বছর বাকি। ইন দ্য মিন টাইম বাংলাদেশকে কিছু ফাইটার জেট অবশ্যই অর্জন করতে হবে এবং এই ফাইটার জেটগুলির ঘাটতি পূরণ করতে হবে। এবং স্ট্র্যাটেজিক্যালি চায়না এবং পাকিস্তান এই দেশগুলি বাংলাদেশের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেটি আমরা সবাই জানি। আরেকটি বিষয়, পাকিস্তানের সাথে চুক্তি এবং চায়নার সাথে চুক্তি, এই উভয় দেশের সাথে চুক্তির মাধ্যমে বাংলাদেশ এই দুটি দেশের আরও ক্লোজ হতে পারবে। তুরস্কের কাছ থেকে যেটি করা যেতে পারে সেটি হচ্ছে তুরস্কের এয়ার ডিফেন্স সিস্টেম, মিসাইল এবং ড্রোন, যে জিনিসগুলি বাংলাদেশ অলরেডি তুরস্কের কাছ থেকে নিচ্ছে সেগুলো আরও আপডেটেড করা। যেমন আতাক হেলিকপ্টার তুরস্কের কাছ থেকে বাংলাদেশ নিতে যাচ্ছে। এই আতাক হেলিকপ্টারটি কিন্তু পাকিস্তানও তুরস্কের কাছ থেকে নিচ্ছে। তো এই আতাক হেলিকপ্টারটি আসলে প্রুভড একটি হেলিকপ্টার। আর বাংলাদেশের জেটেন্সিগুলোর সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের মাঝামাঝি বা শেষের দিকে পেতে যাচ্ছে বাংলাদেশ। আশা করি বাংলাদেশের বিমান বাহিনী আরও শক্তিশালী হয়ে উঠবে। তো আপনারা জানাতে পারেন যে জেটেন্সি বা JF-17 থান্ডার কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বাংলাদেশের জন্য, এবং পাকিস্তানের সাথে এ ধরনের চুক্তি করা উচিত হবে কিনা বাংলাদেশের, আর কোন কোন দেশের সাথে বাংলাদেশের চুক্তি করা উচিত, বা স্ট্র্যাটেজিক্যালি কোন জিনিসগুলো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, এটিও আপনারা জানাতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আরও এ ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ডিফেন্স ডায়নামিক্স সত্য প্রচারে কুণ্ঠিত বোধ করে না। ভালো থাকুন, সুস্থ থাকুন।